আইটেল S25 এর পরে নতুন আরো একটি ধামাকা পাওয়ার 70। এবার এই ফোনে 5-6000 mAh না রয়েছে 10000 mAh ব্যাটারির সুবিধা। তবে সেটা শুধুমাত্র ফোনে না, কারণ নরমালি এই ফোনের ভিতরে থাকছে 6000 mAh ব্যাটারি এবং ফোনের সাথে এরকম একটা কেস দেওয়া হচ্ছে যে কেসের ভিতরে আবার রয়েছে 4000 mAh এর ব্যাটারি। মানে বুদ্ধিটা কোন জায়গায় খেলছে দেখছেন? আমরা নরমাল যেরকম ফোনের সাথে কেস ব্যবহার করি দেখতে ওই রকমই লাগে, খুব একটা মোটা সোটাও মনে হয় না, বাট এইটা ব্যবহার করাতে ফোনের ব্যাটারি আরো 4000 mAh বেড়ে হয়ে যায় 10000 mAh। কিন্তু এই জায়গায় একটা ব্যাপার রয়েছে, সেটা হলো ফোনের দাম কিন্তু অফিসিয়ালি 6128GB 10990 টাকা, বাট আপনি যখন সাথে কেসটা নিতে চাইবেন তখন আপনার 1000 টাকা বেশি দিতে হবে, দাম হয়ে যাবে 11990 টাকা। আমরা এইটাই দেখতে চাই যে আপনি যখন ফোনটা কিনবেন সাথে কি এই কেসটা নিবেন কিনা, আসলে ব্যবহার করে কোনো লাভ হচ্ছে কিনা, নাকি যেই লাউ সেই কদু। তারপরে ফোনের যে দামটা দেওয়া হয়েছে এই দাম অনুযায়ী ফোনের ভিতরে সবকিছু ঠিকঠাক আছে কিনা সেইগুলি সবই জানতে পারবেন এই ভিডিওতে। চলেন শুরুতে ফোনটাকে খুলে দেখি, মানে বক্সের ভিতরে আর কি কি রয়েছে। আমরা এখানে ফোন পাচ্ছি, কেমন ডিজাইন সেটা একটু পরেই বলবো। ও এক্সট্রা আরো একটা কেস দিছে, সিলিকন কেস, কিন্তু এটা হোয়াইট কালার না, যে কারণে ওই তেল চর্বি লেগে খুব দ্রুত ময়লা হয়ে যাবে না। বক্সের ভিতরে আমরা একটা 80 ওয়াটের চার্জার পাচ্ছি। হ্যাঁ, এই প্রাইস রেঞ্জে 80 ওয়াট ভালো দিক, সাথে ইউএসবি কেবলও পাচ্ছি। এবার চলেন এই পাওয়ার কেসটা খুলে দেখি, যেটাতে 4000 mAh ব্যাটারি রয়েছে। এই জিনিসটা একেবারে ইউনিক করছে, কেননা নর্মাল আমরা তো কেস এমনিতেই ব্যবহার করি, তো কেসের ভিতরে যদি পাওয়ার ব্যাংকের সুবিধা থাকে, মানে এক্সট্রা ব্যাটারি থাকে, তাহলে তো লাভই হলো না। তো এই তো কেসটা দেখতে ডিজাইন তো বেশ শক্তপোক্তই মনে হচ্ছে, না খুব সহজে ভেঙে টেঙে যাবে এরকম না। এবং এই যে ব্যাটারির যে এরিয়াটা, এই নিচের জায়গাটা কিছুটা মোটা, খুব একটা মোটা বলছি না আমি, বাট কিছুটা মোটা রয়েছে। ফোনের সাথে চলেন লাগিয়ে দেখি। এই জায়গাটা টাইপ সি পোর্ট রয়েছে, একটু সাবধানে লাগাইতে হবে। আমি এইভাবে ফোনের সাথে লাগিয়ে দিলাম, ভালোই তো। পিছনে একটা বাটন রয়েছে, এইটা প্রেস করলে সম্ভবত ফোন চার্জ নেওয়া শুরু করবে। এই তো হ্যাঁ, ফোন চার্জ নেওয়া শুরু করেছে, তার মানে এটা ইমার্জেন্সি মুহূর্তে কাজে আসবে। যখন দেখা যাচ্ছে ফোনের চার্জ অনেক বেশি কমে গেছে, আপনি কেসে জাস্ট এই বাটনটা প্রেস করে দিলেন, ফোনটা চার্জ হতে থাকবে। কেসটা সর্বোচ্চ 10 ওয়াটে ফোন চার্জ করতে পারে এবং এর ইনপুট পাওয়ার হলো 10 ওয়াট। নিচের দিকে চার্জ করার জন্য একটা টাইপ সি পোর্ট রয়েছে। আমরা একটু পরে জানবো যে এই কেসে কতক্ষণ সময় নিয়ে ফোনে কত % চার্জ তুলতে পারে। তার আগে চলেন এই ফোনের ডিজাইন সম্পর্কে একটু জেনে আসি। ওয়েল, তো এই হলো আইটেল পাওয়ার 70। গতবার S25 আলট্রা অনেকটাই স্যামসাং এর S25 আলট্রার মতো রেয়ার প্যানেলের ডিজাইনটা করছিল, আপনারা সবাই দেখছেন। এবার আইটেল পাওয়ার 70 দেখে আমার কাছে কি মনে হচ্ছে জানেন? অনেকটা নাথিং এর মতো ডিজাইনটা করছে। কেননা শুধুমাত্র যদি ক্যামেরা মডিউল এরিয়াটা বাদ দেন, তো পিছনে লেখার জন্য যে ফন্ট ইউজ করছে এবং শেপ, এইগুলো দেখে রিয়ার প্যানেলটা অনেকটা নাথিং ফোনের মতোই মনে হচ্ছে, শুধুমাত্র ট্রান্সপারেন্ট হওয়াটাই বাকি ছিল। আমাদের হাতের এটা সিলভার কালার, ফোনটা দুইটা কালারে পাওয়া যায়, সিলভার আর ব্ল্যাক। আর এই সিলভারের পিছনে এত পরিমাণে ফিঙ্গার ক্যাচ করে সেটা বলার মতো না। সেই সাথে পকেটে রাখলে ক্যামেরা মডিউলের আশপাশে ধুলাবালি খুব দ্রুত ভিজিবল হয়ে যায়। এই জায়গায় আরেকটু বেটার কিছু করা উচিত ছিল, অন্তত গ্লসিটা কমাই দিলে এত বেশি হয়তো ফিঙ্গারটা ক্যাচ করতো না। যাই হোক, সমাধান হইলো ফোনের সাথে পাওয়ার কেস বা নরমাল যে কেস আছে এইগুলা ব্যবহার করা, সেক্ষেত্রে এই সমস্যাটা খুব একটা প্যারাও দিবে না। 6000 mAh ব্যাটারির তুলনায় ফোনটা খুব একটা মোটা সোটা না, 7.98 mm থিকনেস, আর ওয়েটটা হলো 200 গ্রাম। ভারীও মনে হয়নি, মানে ওয়েট ব্যালেন্সটা ভালো আছে, তো যে কারণে হাতে নিলে ওই ভারীটা ফিল করা যায় না। আর এই ফোনটা সাইজটা হলো স্ট্যান্ডার্ড, বড়ও না ছোটও না, যে কারণে সবাই হাতে নিয়ে একটা কমফোর্টেবল ফিল পাবেন। আমরা একটু কুইক স্পেকস গুলো জেনে আসি। এটাতে যে ডিসপ্লেটা রয়েছে সেটা হলো 120 Hz এর IPS HD+ রেজোলিউশনের, আর 500 ক্যামেরা কাটাউটও থাকছে, এটা ভালো দিক। এবং সেই সাথে SoC রয়েছে Helio G50 Ultimate, বডিতে IP54 এর ডাস্ট অ্যান্ড ওয়াটার রেটিংও রয়েছে। পিছনে ক্যামেরা থাকছে 13 মেগাপিক্সেল, সামনে 8 মেগাপিক্সেল। চলেন একটু ডিউরেবিলিটি টেস্ট করে দেখা যাক কিছু হয় না। বলার আগে ফেলে দিছি, না ডিসপ্লেতে কিছু হয় নাই। পিছনে রেয়ার প্যানেল দেখা যাক, না রেয়ার প্যানেলেও কিছু হয় নাই, ভালোই ডিউরেবল বলা যায়। যদিও এতটুকু উচ্চতা থেকে ফেলি কখনো ওই ডিউরেবিলিটি টেস্ট বোঝা যায় না যে ফোনটা আসলে কতটুকু ডিউরেবল, তারপরেও যথেষ্ট শক্তপোক্ত মনে হচ্ছে। ফোনের লেফটে আমরা সিম কার্ড স্লট পাচ্ছি, দুইটা সিমের পাশাপাশি একটা এসডি কার্ডও ব্যবহার করা যাবে। এবং উপরের দিকে ডুয়েল স্টেরিও স্পিকার বা নয়েজ ক্যান্সেলিং মাইক এগুলা কিছুই থাকছে না। রাইটে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, পজিশন ওকে। বটম প্যানেলে আমরা টাইপ সি পোর্টের সাথে 3.5 mm অডিও পোর্টও পাচ্ছি। ওয়েল, তো অনেক কিছু জানলাম, বাকি সবকিছু একটু পরে জানি। তার আগে চলেন এই যে কেসটা সাথে যেটা দিচ্ছে 1000 টাকা বেশি নিবে এটা নেওয়ার জন্য, তো এইটা থেকে আমি কি কি বেনিফিট পাচ্ছি বা এটা সুবিধা অসুবিধা কি কি রয়েছে। আমরা এই কেসটা দিয়ে ফোনটাকে চার্জ করেছি, যখন শুরু করেছিলাম তখন ফোনের চার্জ ছিল 40%। সেখান থেকে এই কেসটাতে ফুল চার্জ থাকা অবস্থায় আমরা ফোনের চার্জ তুলতে পেরেছি 85%। তার মানে আমার ফোনটা চার্জ হয়েছে 45% পর্যন্ত এই কেসটার ফুল চার্জ দিয়ে। এবার কতক্ষণ সময় লেগেছে? সেই জায়গায় 45% চার্জ তুলতে আমাদের সময় লেগেছে 1 ঘন্টা 29 মিনিট, মানে আপনি বলতে পারেন 1.5 ঘন্টার কাছাকাছি সময়টা লেগেছে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা বলতে ভুলেই গেছিলাম, সেটা হলো এই কেসটা দিয়ে অন্য কোনো ডিভাইসও চার্জ করা যায়। যেমনটা এই যে টাইপ সি পোর্টটা রয়েছে কেসটা চার্জ করার জন্য, সেখানে আপনি চাইলে টাইপ সি কেবল লাগিয়ে অন্য কোনো স্মার্টফোন অথবা যে কোনো ধরনের ছোটখাটো জিনিসপত্র যেমন TWS আপনি চার্জ করে নিতে পারেন। মানে এইটা আবার পোর্টেবল পাওয়ার ব্যাংক হিসেবেও কিন্তু কাজে দিচ্ছে। তবে এই জিনিসটা সবসময় ব্যবহার করে আপনি খুব একটা সুবিধা করতে পারবেন না। কেন আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন, এই কেসটা মাত্র 10 ওয়াট আউটপুট দিতে পারে। ফোনের চার্জ যখন দেখছেন 10 to 15% আছে, ওই সময় যদি এই কেসের পাওয়ারটাকে আপনি কাজে লাগানো শুরু করেন, আবার সাথে সাথে ফোনটাকে ব্যবহারও করেন, তাহলে দেখা যাবে ফোনটা দ্রুত গরম হয়ে যাচ্ছে
যাচ্ছে, চার্জটাও খুব দ্রুত আপ হচ্ছে না। সুতরাং এই জিনিসটা আপনাকে তখনই ব্যবহার করতে হবে যখন আপনার ফোনের চার্জ 50 থেকে 60% এর আশেপাশে থাকবে, কেননা এই কেসটা তো আপনার ফোনের চার্জটাকে 40 থেকে 45% আপ করেই দিতে পারছে। সো ওই সময়টা যদি আপনি পাওয়ারটা কাজে লাগানো শুরু করেন তাহলে ফোনটা খুব একটা গরম হবে না, একই সাথে আপনি ফোনটা ব্যবহারও করতে পারবেন। এজন্যই এত কথা বললাম যে এর ব্যবহার বিধিটা আপনাকে আগে জানতে হবে, দেন আপনি ডিসিশন নেবেন 1000 টাকা বেশি দিয়ে এই জিনিসটা আপনি নেবেন কিনা। তবে আমার ব্যক্তিগত মতামত যদি দিই তাহলে হ্যাঁ, এই জিনিসটা খুব একটা খারাপও করেনি, ইউনিক একটা ব্যাপার করছে, কাজেও লাগবে, বিশেষ করে যারা ট্রাভেল করেন, এদিক ওদিক ঘোরাফেরা করেন, ইমার্জেন্সি মুহূর্তে অনেক সময় ফোনটাকে চার্জ করার প্রয়োজন পড়ে, সেই সময় এই জিনিসটা আসলেই কাজের। ডিসপ্লে পার্টে আসবো তার আগে একটু কথা বলে নিই। দেখেন ব্যাপারটা এখন এরকম হয়ে গেছে, আমরা দুইটা ভালো জিনিস একটা স্মার্টফোনে কখনো পাই না, বিশেষ করে এরকম প্রাইস রেঞ্জে। সো আমরা যখন দেখি 120 হার্টজ রিফ্রেশ রেট তখন আমাদের মাথায় আর কাজ করে না, ও 120 হার্টজ তার মানে তো আরো বেটার কিছু হয়তো, বাট ওই জায়গায় যে আমাদের এইচডি প্লাস নিতে হচ্ছে এইটা আমরা কখনো খেয়াল করি না। সো এতে যে এসওসিটা রয়েছে না G50 আলটিমেট, ওইটা কিন্তু ফুল এইচডি প্লাস রেজোলিউশন সাপোর্ট করে ডিসপ্লেতে, বাট এই ফোনটাতে এইচডি প্লাস রেজোলিউশন আমাদের নিতে হচ্ছে শুধুমাত্র 120 হার্টজের জন্য। এখন অনেকেই হয়তো ভাবছেন যে এই প্রাইস রেঞ্জে কি ফুল এইচডি প্লাস আশা করা যায়? হ্যাঁ, ফুল এইচডি প্লাস ব্র্যান্ড আপনাকে দিতে পারবে যদি কিনা সে 60 হার্টজ দেয় ডিসপ্লেতে, আর আমরা তো 60 হার্টজের ডিসপ্লের ফোন এখন কিনবো না। সো আপনাদের কাছে ইম্পর্টেন্ট কোনটা, ফুল এইচডি প্লাস নাকি 120 হার্টজ? একটু কমেন্ট করে জানাবেন। কমেন্ট করতে থাকেন, আমি ডিসপ্লে পার্টটা তার ভিতরে শেষ করে দিই। দেখেন এটাতে এইচডি প্লাস রেজোলিউশন আছে আর হার্টজ হলো সেই 120। ডিসপ্লেটা হলো 6.67 ইঞ্চের, 700 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে, অবশ্য আইপিএস প্যানেল, 500 ক্যামেরা কাটআউট আছে যে কারণে দেখতে সুন্দর লাগে। যদি লোয়ার চিনটা আরেকটু ছোট করা গেলে ডিসপ্লেটা সিমেট্রিক্যাল চিন বেজেল পেতো, দেখতে আরো বেশি ভালো লাগতো। তারপরে এই প্রাইস রেঞ্জে ঠিকই আছে, খুব একটা খারাপ দেখাচ্ছে না। যেটুকু ব্রাইটনেস দিচ্ছে সরাসরি সানলাইটে ব্যবহার করতে গেলে একটু কম মনে হয়, মানে বেসিক কাজগুলো করে নেওয়া যাবে। তাছাড়া ইনডোর শ্যাডো এরিয়াতে ব্রাইটনেস নিয়ে সমস্যা ফেস করার কথা না, এবং ইউটিউবে 1080p রেজোলিউশন আবার ভিডিও দেখা যায়, সেই সময় একটু আপ স্কেল হয়তো ভিডিওটা দেখতে শার্প লাগে, যদিও ক্লোজ রেঞ্জে ভিডিও দেখতে গেলে 720p তে কিন্তু কিছুটা হইলেও ঘোলা ঘোলা মনে হয়। ইউটিউবে আপনি এই ফোন দিয়ে 1080p 30fps এর ভিডিও স্মুথলি দেখতে পারবেন, বাট 60fps এর ভিডিওতে কিন্তু বেঁধে যায়, আটকে যায়, একটু সমস্যা করে, তাই 30fps এর ভিডিও দেখার জন্য আবার ঠিকই আছে। তাছাড়া এই ডিসপ্লেটা যথেষ্ট রেসপন্সিভ মনে হয়েছে, মানে টাচ রেসপন্সটা ভালো ছিল, সোয়াইপ আপ ডাউন বা স্ক্রলিং করার সময় বেঁধে যাচ্ছে, ডিলে করছে বা আটকে যাচ্ছে এরকম কোনো সমস্যা ছিল না। ওভারঅল প্রাইস রেঞ্জে গুড একটা ডিসপ্লে দেওয়া হয়েছে এই ফোনটিতে। এইরকম প্রাইস রেঞ্জের ফোনগুলোতে আমাদের ক্যামেরাতে ওই লেভেলের এক্সপেকটেশন থাকে না, তারপরেও দেখা যায় কোনো ফোন আবার হতাশও করে না, যার ভিতরে এই একটা ফোন বলা যায়। 13 মেগাপিক্সেল যদিও রেজোলিউশনটা আছে, মানে মেগাপিক্সেল হিসেবে আরেকটু বেটার দরকার ছিল, বাট এই 13 মেগাপিক্সেল দিয়ে সে ভালো ছবি তুলতে পারে। কেন ভালো বললাম, আপনারা পোর্ট্রেট মোডের ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন, বিশেষ করে ফেস টু ফেস যে ছবিগুলো মানে সামনাসামনি তোলা হয়েছে ওই ছবিগুলোতে ব্লার খুব একটা খারাপ করেনি, এবং বডি বা চুলের এরিয়াগুলোতে একটু স্মুথ করে দেয় বেশি, যে কারণে ওই খাপছাড়া ভাবটা খুব একটা নোটিস করা যায় না। তাছাড়া কালার টোন ঠিকই মনে হয়েছে, রোদ্রের ভিতরে ছবি তোলার ক্ষেত্রে একটু ওয়ার্ম টোন পুশ করে হলদেটে মনে হয় ওই সময়। তাছাড়া আপনি যদি লাইট ভালো পান এবং ভালো অ্যাঙ্গেলের ছবি তোলেন তবে খুব একটা খারাপ ছবি কিন্তু পাচ্ছেন না, বাজেট ফ্রেন্ডলি ফোন হিসাবে ছবির মান ভালোই আছে। লো লাইটে কেমন হবে সেটা আপনারা অলরেডি বুঝতে পেরেছেন, তারপরেও কালার টোন দেখলাম যথেষ্ট ঠিক রাখার চেষ্টা করেছে, একেবারে যে ওয়াশ আউট করে ফেলছে এরকম ব্যাপারটা খুব একটা নোটিস করা যায়নি। এবং পোর্ট্রেট মোডেও আমরা লো লাইটে একটা দুইটা ছবি তুলেছি, যেখানে হ্যাঁ লাইট ভালোই ডেপথ ক্রিয়েট করতে পেরেছে বা ফেস টোন ঠিক রাখার চেষ্টা করেছে। প্রাইস রেঞ্জ হিসাবে এই জায়গাতেও খুব একটা হতাশ করেনি। সামনের ক্যামেরা 8 মেগাপিক্সেল, এই জায়গায় ওই ওয়ার্ম টোন বা কুল টোন, যেমন সিনারিও পরিবর্তন হলে টোনটা পাল্টে যাচ্ছিল অনেক বেশি, ওই রকম কিছু খেয়াল করিনি, মানে ছবিটা যতটুকু পারে ন্যাচারাল ভাবে তুলে ধরার চেষ্টা করেছে, এবং একটু হ্যাঁ ওভার শার্প করে তোলে, যে কারণে দেখতে হয়তো একটু শার্প ফিলটা পাওয়া যায়। তাছাড়া ছবিগুলো ভালোই ছিল, 8 মেগাপিক্সেলের জায়গায় আরেকটু আপ হইলে মেগাপিক্সেলটা হয়তো ছবির এই রেজোলিউশনটা ভালো পাওয়া যেত। এছাড়া ছবিগুলো দেখতে ভালোই লেগেছে। চলেন দেখি ভিডিও কোয়ালিটি কেমন পাওয়া যায়। পিছন ক্যামেরা দিয়ে 1080p 30fps এ ভিডিও শুট করা যায়, এরকম প্রাইস রেঞ্জে আসলে যেরকম কোয়ালিটি ভাই থাকে আপনারা সবাই বুঝেন ব্যাপারটা। এই জায়গায় ইআইএসও নাই, ওআইএসও নাই, যে কারণে স্ট্যাবিলিটির একটু সমস্যা থাকবে। আপনি হাতটাকে স্টেবল রেখে ভিডিও করলে তখন আবার একটু ভিডিওগুলো দেখতে ভালোই লাগবে, খুব একটা খারাপও না। সামনের ক্যামেরাতেও 1080p 30fps এ ভিডিও শুট করা যায়, এটা ভালো দিক যে সামনেতেও 1080p দিছে, পিছনেও 1080p দিছে। এই ক্ষেত্রে কি হবে, ভিডিও কলে কথা বলার সময় আপনি একটু বেটার রেজোলিউশন পাচ্ছেন, যে আপনাকে দেখবে সে একটু ক্লিয়ার দেখতে পারবে। সো এরকম কোয়ালিটি আপনারা পাচ্ছেন সামনের ক্যামেরাতে। ক্যামেরা গেল, ডিসপ্লে গেল, বিল্ড গেল, ব্যাটারি গেল, পারফরম্যান্সে কি অবস্থা? হেলিও G50 আলটিমেট এসওসি রয়েছে, আর এটাতে Itel OS 14 বেসড অন Android 14 eMMC 5.1 স্টোরেজ টাইপ। সো এই ফোনটা যদি পারফরমেন্সের কথাই বলি তো তারাই ব্যবহার করতে সুবিধা বোধ করবেন যাদের স্মার্টফোন ব্যবহার করার ক্ষেত্রে তাড়াহুড়া নাই, যে আমি সাথে সাথে কাজ করব, আমার অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়ে মাল্টিটাস্কিং করতে হবে বা ভারী অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে হবে, এরকমের জন্য এই ফোনটা না। যারা বিশেষ করে লাইট অ্যাপ্লিকেশনগুলি ব্যবহার করেন, ফেসবুক লাইট, ইমো লাইট, ইউটিউব লাইট, সো লাইট অ্যাপ্লিকেশন ব্যবহার করতে গেলে এই ফোনে কোনো ধরনের সমস্যা হচ্ছিল না, অ্যান্ড টুকটাক কাজগুলোর জন্য ঠিক
ঠিকই আছে। আইটেলের ওএস যথেষ্ট লাইট, এই জায়গাটায় আমার অভিযোগ নেই, ব্লোডওয়্যারের ঝামেলাও নেই। দেখলাম কয়েকটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন রয়েছে, বাট ওইগুলোকে আনইনস্টল করে ফেলা যায়, তাই খুব একটা প্যারা খাচ্ছিলাম না। সো মাল্টিটাস্কিং, র্যাম ম্যানেজমেন্ট ভালো ছিল, 3-4টা অ্যাপ্লিকেশন দিয়ে ঠিকই আছে। আমি যেমনটা বললাম যে আপনার স্মার্টফোনে যদি ব্যবহার করায় তাড়া না থাকে, তাদের জন্য এই ফোনটা ঠিকই আছে। ভাই গেম সব স্মার্টফোনেই চলে, মানে খেলা যায় আর কি, তবে কিছু কিছু স্মার্টফোনে এক্সপিরিয়েন্স ভালো থাকে না। সো হ্যাঁ, এই ফোনে আপনি গেমিং করতে পারবেন, বাট ওই যেমনটা বললাম এক্সপিরিয়েন্স খুব একটা ভালো দিবেন আপনাকে। শুধুমাত্র 2D বা কয়েকটা ওই যে নর্মাল গেমগুলো, একটু লো সাইজের গেমগুলো, লো গ্রাফিক্সের গেমগুলো আপনি খেলতে পারবেন টুকটাক। বাট আপনি যদি ফ্রি ফায়ার বা অ্যাসফাল্টের গেমগুলো বা পাবজির মতো গেমগুলো ট্রাই করেন, তাহলে এক্সপিরিয়েন্স ওখান থেকে আপনি ভালো পাবেন না। পারফরমেন্স যে ফোনে যত ভালো থাকে না, সেই ফোনে ব্যাটারি ব্যাকআপ তত দ্রুত কমতে থাকে, কারণ যত বেশি পারফরমেন্স আছে আপনি তত বেশি লোড দিতে পারছেন। আর এই ফোনে যে এসওসি দেওয়া আছে বা যে পারফরমেন্স ফোনটা দিতে পারে, এটাতে আপনি 6000 mAh ব্যাটারি যদি একদিনে ফুরাইতে চান, তাহলে কখনোই সম্ভব না। আপনার মিনিমাম 1 থেকে 1.5 দিন সময় অবশ্যই লাগবে ইনবিল্ড যে ব্যাটারি আছে সেইটাকে ফুরানোর জন্য। সাথে আবার এরকম 4000 mAh এর পাওয়ার ব্যাংক বা পাওয়ার কেস যাই বলেন আপনি কেন, সো এই দুইটা মিলে যদি ফোনটায় আপনি ব্যবহার করেন, তাহলে ইজিলি 2 দিন প্লাস ব্যাকআপ টাইম পাওয়া যাবে এই ফোন থেকে। এই জায়গাটায় আরেকটা ভালো কাজ করছে, বক্সের সাথে অন্তত 80 ওয়াটের একটা চার্জার দিচ্ছে। দেখেন আমার ফোনের ব্যাটারি যতই বেশি হোক না কেন, চার্জারও বাড়াইতে হবে, তা না হলে ফাও যদি বক্সের সাথে এরকম প্রাইস রেঞ্জের ফোনগুলোতে যেরকম আমরা দেখে থাকি 10 ওয়াটের চার্জার দিয়ে যদি আমি এই 5000-6000 ব্যাটারি চার্জ করতে যাই, আমার তো সময়ই শেষ, আমি ফোন চালাবো কখন? সো ব্যাপারটা হইলো ব্যাটারি ব্যাকআপও ভালো, চার্জারও ভালো ওয়াট দিছে প্রাইস রেঞ্জ তুলনায়। সো এইরকম ফোনগুলো তাদের জন্যই যারা সেকেন্ডারি একটা ডিভাইস খুঁজছেন অ্যান্ড এই ঈদে বাপ মাকে বা সিনিয়র কোনো পার্সনকে গিফট করতে চাচ্ছেন, যারা মূলত একটা ফোন ব্যবহার করে সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনগুলোতে বেশি সময় দিয়ে থাকে বা রেগুলার টাস্কগুলো কমপ্লিট করে, হালকা পাতলা ভিডিও কলে কথা টথা বলে মা বোনের সাথে, বা বিদেশে থাকে এরকম ভাই বোনদের সাথে ভিডিও কলে কথা টথা বলে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ফোনটা তাদের জন্য একেবারেই ঠিক আছে। তাছাড়া এই ফোনটার এয়ার স্পিকারের সাউন্ডও ভালো আছে, যথেষ্ট লাউডলি কথা বলা যায় এবং ফোনটা খুব একটা গরম হয় না ভিডিও কলে কথা বলা বা ফোন চার্জ করার সময়। এবং এই ফোনটায় ওয়াইফাই রেঞ্জও ভালো ছিল, যে কারণে ওয়াইফাই ব্যবহার করা বা সিম ডাটা ব্যবহার করার ক্ষেত্রেও সুবিধা পাওয়া যাচ্ছিল। এখন আমি আমার মতামতটা দিয়ে রাখছি, এই ফোনটা তারাই সিলেক্ট করবেন যাদের প্রথম পয়েন্ট থাকবে ব্যাটারি, দ্বিতীয় পয়েন্ট থাকবে ডিসপ্লে এন্ড তৃতীয় পয়েন্ট থাকবে ক্যামেরা। সো এইরকম যদি পয়েন্টগুলো যায় আপনার ক্ষেত্রে, তো আপনার জন্য এই ফোনটা ঠিকই আছে। এখন ডিসিশন আপনার। এই তো ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।